জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, so during traditional era pharmacist was involved with pharmacognosy and analytical pharmacy. And what is pharmacognosy? Pharmacognosy is preparation of medication or preparation of drug from natural source, and here natural source is animal, plant and মিনারেল অরিজিন। তার মানে হচ্ছে ট্রেডিশনাল এরিয়াতে দুইটা সাবজেক্ট অ্যাকচুয়ালি পড়া হতো, একটা হচ্ছে ফার্মাকোগনোসি আর একটা হচ্ছে গ্যালেনিক্যাল ফার্মাসি। এখন ফার্মাকোগনোসি জিনিসটা কি, যে ফার্মাকোগনোসি হচ্ছে আমরা কিভাবে ড্রাগ তৈরি করতে পারি প্ল্যান্ট সোর্স, অ্যানিমাল সোর্স অথবা মিনারেল সোর্স থেকে। এবং গ্যালেনিক্যাল ফার্মাসি, হোয়াট ইজ গ্যালেনিক্যাল ফার্মাসি, কেউ একজন বলো তো দেখি। আমরা তো এটা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছিলাম, গ্যালেনিক্যাল ফার্মাসি কি জিনিস বলো। স্যার কেউই ড্রাগ এক্সট্রাকশন। কি বলো? ড্রাগ এক্সট্রাকশন স্যার। ড্রাগ ইন্টারাকশন, এক্সট্রাকশন। এক্সট্রাকশন, আচ্ছা হ্যাঁ, ওকে। গ্যালেনিক্যাল ফার্মাসি ইজ actually হচ্ছে extraction of drug from plant source, and here we use different solvent like alcohol or acetone to extract drug from plants or different parts of plant, say for example leaves, barks, roots. From this part of plants we can extract drug, and the Galenical pharmacy actually deals with this thing. And next era is scientific era, and that started after World War II, and which is 1945. After 1945 scientific era started, and during scientific era drug production was started at factories, not at medical shop. And in this era the subject of choice or subject of interest that actually pharmacists mainly focused on is pharmacology and pharmaceutics. তার মানে হচ্ছে সায়েন্টিফিক এরাটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু, যেটা হচ্ছে 1945 সালে শেষ হয়ে গেছিল, এবং 45 সালের পরে হচ্ছে সায়েন্টিফিক এরাটা শুরু হয়েছিল। এবং এক্ষেত্রে ড্রাগ মেডিসিন শপে তৈরি না করে হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি করা শুরু হয়। এবং এক্ষেত্রে দুইটা সাবজেক্ট মেইনলি পড়ানো মানে ফোকাস করা হয়, একটা হচ্ছে ফার্মাকোলজি আর একটা হচ্ছে ফার্মাসিউটিক্স। সো হোয়াট ইজ ফার্মাকোলজি? ফার্মাকোলজি কি শুরু হয়েছে তোমাদের ইয়াতে পড়ানো? জি স্যার। জি স্যার। ফার্মাকোলজি কি? mechanism of drug in our body. Okay, so pharmacology হচ্ছে branch of pharmacy we can say actually, and where we actually study mechanism of action of drugs and their side effects. আমরা যে জায়গাগুলোতে যেই সাবজেক্টটাতে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন এবং হচ্ছে সাইড এফেক্টটা পড়ে ফার্মাসি, সেটা হচ্ছে ফার্মাকোলজি। এন্ড ফার্মাসিউটিক্স, হোয়াট ইজ ফার্মাসিউটিক্স, যেটা আমরা পড়তেছি এখন? ফার্মাসিউটিক্স কি প্রথম লেকচারে তো ডেফিনেশন দিছিলাম। স্যার ক্যারেক্টারিস্টিক অফ ড্রাগ মানে আমরা কতটুকু ডোজেস ফ্রমে ওটাকে নিব। ফার্মাসিউটিক্স হচ্ছে, হ্যাঁ ফার্মাসিউটিক্স হচ্ছে সায়েন্স অফ ডোজেস ফ্রম ডিজাইন। তার মানে হচ্ছে as we are extracting drug from different natural sources, and how can we modify this drug so that our body can utilize this drug properly. তার মানে হচ্ছে ফার্মাসিউটিক্স হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে আমরা ওই যে ন্যাচারাল সোর্স থেকে যে ড্রাগ গুলোকে পেয়েছি সেগুলোকে কিভাবে মডিফাই করতে পারি so that our body can utilize them properly and they can our body can excrete them after প্রপার ইউটিলাইজেশন। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা ফার্মাসিউটিক্স স্টাডি করি, এবং এই দুইটা সাবজেক্ট হচ্ছে সায়েন্টিফিক এরিয়াতে এসে ফোকাসে চলে আসে। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল এরিয়া। ক্লিনিক্যাল এরিয়া অ্যাকচুয়ালি স্টার্টেড আফটার 1975, and here we see that the Millis report was actually a commission that was formed during 1975 at USA, and Millis commission was consist of 12 member, and after analysis they gave 161-page report, and in this report they describe pharmacy profession as a future. ঠিক আছে, তার মানে হচ্ছে মিলিস রিপোর্টটা বা মিলিস কমিশনটা 1975 এ তৈরি হয়েছিল, এবং তারা হচ্ছে 12 জনের সমন্বয়ে একটা কমিটি ছিল, এবং এখানে মিলিস যে জন মিলি নামক একজন ডাক্তার ছিলেন, and he was the হেড অফ দিস কমিশন। এবং তারা অ্যানালাইসিস করার পরে তারা একটা রিপোর্ট দিছিল 161 পেজের, এবং ওই 161 পেজের রিপোর্টটাতে তারা ফার্মাসি প্রফেশনটাকে ফিউচার হিসেবে ডিফাইন করছে। এবং এইখানে ডিউরিং ক্লিনিক্যাল এরা
the subject of choice or the subject that pharmacists actually focused on was pharmacokinetics and pathophysiology. So what is pharmacokinetics? The way our body acts with drugs. Okay, so how our body acts with drug, that is how our body reacts when we consume any drug, that is absorption, distribution, metabolism, and elimination. And pathophysiology, what is pathophysiology? স্যার ড্রাগস যেটা বডির সাথে ইন্টারেক্ট করে, হাউ ড্রাগস Drugs যেটা not surely. Pathophysiology actually when we get ill অথবা when we get any kind of disease, there is a structural of, হ্যাঁ বলো মিস বলো। Identifications of disease. ওকে, আমি এটা এক্সপ্লেন করতেছি, লেট মি এক্সপ্লেন। সো প্যাথোফিজিওলজি হচ্ছে whenever we get any kind of infection or any kind of disease, there is a structural change in our body, and our body cell, tissue, and organ, their structural damage occur due to disease, and this due to this damage, their normal body function or their normal function get hampered. এবং in pathophysiology actually we try to study যে how any kind of infectious substance or any kind of agent that affect our normal body function and cause disease. তার মানে হচ্ছে প্যাথোফিজিওলজিটা হচ্ছে যে জায়গাটা যে আমরা জানি যে যখন কোনো একটা ইনফেকশন বা কোনো একটা সাবস্টেন্স আমাদের বডিকে ইনফেক্ট করে, তখন আমাদের বডির যে সেলের নর্মাল স্ট্রাকচার বা নর্মাল যে গঠন আছে যেটাকে আমরা মরফোলজি বলি, ওইটাতে কি হয়, চেঞ্জ আসে। এবং এই গঠন চেঞ্জ হওয়ার কারণে তার ফাংশনাল চেঞ্জ আসে, ওই অর্গানটা আগে যেভাবে কাজ করতো সেভাবে কাজ করে না। সো প্যাথোফিজিওলজি হচ্ছে যে কিভাবে আমাদের যে ইনফেকশাস যে সাবস্টেন্স গুলো আছে বা এজেন্ট গুলো আছে যারা ডিজিজ তৈরি করে, তারা আমাদের এই নর্মাল ফাংশনটাকে কিভাবে হ্যাম্পার করে, এটাকে আমরা প্যাথোফিজিওলজিতে স্টাডি করি অ্যাকচুয়ালি। তোমাদের প্যাথোলজি নামে একটা সাবজেক্ট আছে না? Yes, Yes, sir. sir. কে পড়াচ্ছ এটা? প্যাথোলজি কে পড়াবে? মশিউর রহমান স্যার, ক্লিনিক্যাল Sir, প্যাথোলজি। Moshoor sir. শুরু করছে এখনো? হ্যাঁ স্যার। আচ্ছা, সো ওইখানে তোমাদের প্যাথোলজি পড়ানো, মানে প্যাথোলজি জিনিসটা কি, আমি অলরেডি একটা ব্যাচে পড়াই, একটা ব্যাচে না দুইটা ব্যাচে পড়াই। তো ওইখানে মোটামুটি এগুলা নিয়ে কথা আছে আরো ডিটেইল যে কিভাবে কি হয় না হয়। আচ্ছা, তো তারপরে যে টপিকটা আছে নেক্সট যে এরাটা আছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার এরা। এন্ড হোয়াট ইজ ফার্মাসিউটিক্যাল কেয়ার অ্যাকচুয়ালি? Pharmaceutical care is the time or provision, এটা we can call it time or provision when we take drug therapy for our betterment or our benefit. তার মানে হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার যে টাইমটা আছে বা ফার্মাসিউটিক্যাল কেয়ার বলতে আমরা যেটা বুঝি, ফার্মাসিউটিক্যাল কেয়ারটা হচ্ছে একটা টাইম লাইন বা একটা টাইম বা একটা সময়, যেই সময়টাতে আমরা হচ্ছে ড্রাগ থেরাপি নেই আমাদের বেটারমেন্টের জন্য বা একটা ভালো বা গুড আউটকামের জন্য। এটাকে আমরা বলি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার। ফার্মাসিউটিক্যাল কেয়ার বলতে মেইনলি বোঝানো হয় যে আমরা যখন কোনো একটা ডিজিজ দ্বারা ইনফেক্টেড বা এফেক্টেড হই, তখন আমরা কি করি, একটা সার্টেন টাইমের জন্য ওষুধ নেই, ওই সময়টাকে আমরা বলি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ার। এবং হেয়ার আমরা যেটা করি যে আমাদের বেটারমেন্টটা কি কি টাইপের বেটারমেন্ট হইতে পারে, প্রিভেনশন অফ ডিজিজ, এখানে এসএক্স নিয়ে একটা শর্ট ফর্ম দেখো, এখানে আমরা বেটারমেন্ট কি কি আউটকাম অ্যাকচুয়ালি আমরা ডিজার্ভ করি যখন আমরা হচ্ছে ওষুধ খাই, সেটা হচ্ছে প্রিভেন্টিং ডিজিজ সিমটম, তারপর হচ্ছে এলিমিনেশন অর রিডাকশন অফ পেশেন্ট সিমটম। এখানে সিমটম এসএক্স দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি সিমটম বোঝাচ্ছে, ঠিক আছে? সো এই বেটারমেন্ট গুলো মেইনলি হচ্ছে প্রিভেনশন এন্ড এলিমিনেশন অফ ডিজিজের জন্যই হচ্ছে আমরা কি করি, যে কোনো ড্রাগকে অ্যাডমিনিস্টার করি। আচ্ছা, তারপর রোল অফ ফার্মাসিস্ট টুডে, হোয়াট ইজ দ্য রোল অফ ফার্মাসিস্ট? জাস্ট এটা স্লাইড না দেখে বলি তো আমরা একজন একজন করে কি কি করতে পারে ফার্মাসিস্ট, বলো, একজন একজন করে বলতে থাকো। তোমার কি মনে হয়, তুমি যা মনে করো যে ফার্মাসিস্টের রোল এইটা, ওইটাই বলো। ড্রাগ ব্যাপারে মানুষের সচেতন করতে পারে যে মানে তার মানে শেয়ারিং ইনফরমেশন। হ্যাঁ 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 ওষুধের কষ্ট কম তাহলে তার থেকে হতে পারে ওষুধ খাওয়ার ব্যাপারে। ওকে,
ওকে গুড, এটা একটা রোল আছে ফার্মাসিস্টের। তার মানে হচ্ছে ফার্মাসিস্ট ক্যান কনসাল্ট অর শেয়ার ইনফরমেশন উইথ পেশেন্ট রিগার্ডিং দ্য ইউজ অফ অর প্রপার ইউজ অফ ড্রাগ, তাই তো? ইয়েস স্যার। ওকে, তার মানে হচ্ছে ফার্মাসিস্ট হচ্ছে পেশেন্টকে কাউন্সিলিং করবে যে হাউ টু প্রপারলি ইউজ দিস ড্রাগ। এটা হচ্ছে একটা তার রোল। হ্যাঁ গুড, আরেকটা রোল কি হতে পারে? স্যার প্রিপেয়ার ড্রাগ। প্রিপেয়ার ড্রাগ, এবং এটাকে আমরা অলরেডি বলছি দিস ইজ কম্পাউন্ডিং, অলসো নোন এজ কম্পাউন্ডিং অফ ড্রাগ। কম্পাউন্ডিং অফ ড্রাগ ইজ অলসো নোন এজ কি প্রিপারেশন অফ ড্রাগ। তার মানে হচ্ছে ফার্মাসিস্ট ড্রাগ তৈরিও করতে পারে। নেক্সট আর কি হইতে পারে? প্রিপারেশনের সাথে আর কি আছে ছিল ডিসপেন্সিং, extemporaneous preparation. এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন যেটাকে আমরা বলতেছি। হ্যাঁ, এখানে এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন তৈরি করতে পারে। এগুলো আসলে দেখো মুখস্থ করার জিনিস না, এগুলো হচ্ছে তুমি জাস্ট যেটা বুঝো বা জানো এটাই, যে রোল অফ ফার্মাসিস্ট তুমি লিখে দিতে পারবে যদি জানো। হ্যাঁ, এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন। দেন আমি একটা বললাম যে ডিসপেন্সিং অফ ড্রাগ, যে সে কম্পাউন্ডিং ও করে প্লাস হচ্ছে ডিসপেন্সিং ও করে। আরেকটা কি হইতে পারে? কোয়ালিটি টেস্টিং অফ আ ড্রাগ। হুম, স্যার কোয়ালিটি টেস্টিং অফ আ ড্রাগ। quality testing, হ্যাঁ, quality testing of drug. Pharmacists who actually working at industry and they are solely or they are the main person to maintain the quality of drug, then we can say that the pharmacist is responsible for maintaining quality of drug. Another thing, marketing. Pharmacists are involved in drug marketing of drugs, so we can say that the pharmacist can also work for drug marketing. Another thing আর কি হইতে পারে? টিচিং। ফার্মাসিস্টরা তো টিচিং ও কাজ করতে পারছে, সো দে ক্যান কি বলা যায়, দে ক্যান ওয়ার্ক এট ডিফারেন্ট ইনস্টিটিউট অর এনি রিসার্চ অর্গানাইজেশন হোয়ার ডিফারেন্ট রিসার্চ ইজ গোয়িং অন ড্রাগ। ঠিক আছে, সো এটাও আমরা বলতে পারি যে দে আর অলসো রিসার্চ পার্সোনাল, আমরা বলতে পারি। অ্যানাদার থিং হচ্ছে ওটিসি ড্রাগ। এখানে একটা ওটিসি বলতে ওভার দ্য কাউন্টার ড্রাগ নামে একটা ড্রাগ আছে। ওটিসি ড্রাগস আর ড্রাগ দ্যাট উই ক্যান বাই উইদাউট প্রেসক্রিপশন, general people can buy without any help of physician. Example, অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক যে ড্রাগ গুলো আছে, হ্যাঁ, নাপাইস, তারপর হচ্ছে অ্যান্টিহেলমেন্টিক যে ড্রাগ গুলো আছে, দ্যাট মিনস কৃমির ওষুধ, ঠিক আছে, আলবেন্ডাজোল, মেবেন্ডাজোল, থেভেন্ডাজোল, we can buy them without prescription and these drugs are known as over the counter drug. So over the counter drug is very important টার্ম, অ্যাকচুয়ালি ইউ উইল হেয়ার ইট টাইম টু টাইম। তার মানে হচ্ছে এটা তুমি অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম, অনেক সময় শুনবা, খুব ফ্রিকুয়েন্টলি শুনবা। এন্ড ওভার দ্য কাউন্টার ড্রাগ জিনিসটা কি তাহলে? সাকিব বলো। সাকিব আছো তো নাকি? স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওভার দ্য কাউন্টার ড্রাগ তো যে কোনো মানুষ কিনতে পারবে, ঠিক না, ফার্মেসি থেকে, তো এখানে ফার্মাসিস্টের গুরুত্বটা কোথায়? এখানে ফার্মাসিস্টদের গুরুত্ব হচ্ছে দে ক্যান অ্যাডভাইস patient or person who is buying OTC drug regarding the safe use of this drug. তার মানে হচ্ছে যখন একজন মানুষ, যেমন সে ফর এক্সাম্পল মানে একজন মানুষ মনে করো তোমার ব্যথার ওষুধ কিনলো, এখন তুমি অ্যাজ এ ফার্মাসিস্ট তুমি তাকে অ্যাডভাইস করবা যে এটা বেশি খাবেন না, এটা ব্যথার ওষুধ বেশি খাইলে আপনার কিডনি প্রবলেম হইতে পারে। সো দিস ইজ অলসো এ রোল অফ ফার্মাসিস্ট, যেহেতু দিস ইজ ওভার দ্য কাউন্টার ড্রাগ, বাট তুমি মানুষটাকে হেল্প করলা ইনফরমেশন দিয়ে, যে তুমি আবার বললা যে এটা তো আপনি নিচ্ছেন, এটা একটু খাওয়ার আগে খায়েন বা খাওয়ার পরে খান, কথা বুঝছো, তাহলে ভালো কাজ করো। তো এই যে এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে তুমি হচ্ছে হেল্প করতে পারো। তাহলে এটা ফার্মাসিস্টের কাউন্সিলিং এর মধ্যে চলে যায় না? কাউন্সিলিং এর মধ্যে চলে যায়, বাট এটা স্পেশালি ওভার দা, এখন কাউন্সিলিং ফার্মাসিস্ট তো সব ধরনের ড্রাগের ক্ষেত্রেই বলে, প্রেসক্রিপশন ড্রাগের জন্য স্পেশাল কাউন্সিলিং করে, বাট ওটিসি কাউন্সিলিং এর জন্য তোমার আলাদা দিতে পারে। ঠিক আছে, এটা তুমি ডিভাইড করতে পারো ফাংশনটাকে। ইটস নট নেসেসারি যে তুমি সবগুলোকে কাউন্সিলিং এর মধ্যে ফেলে দিলো, কাউন্সিলিং এর মধ্যে ফেলে দিলেও হয়, সমস্যা নেই। ওকে স্যার। ওকে, দেন অ্যানাদার রোল হচ্ছে যে কাউন্সিল পেশেন্ট রিগার্ডিং সাইড এফেক্ট এন্ড অ্যাডভার্স রিঅ্যাকশন। আচ্ছা হ্যাঁ বলো, কে যেন বলতেছিল? স্যার ওই যে আক্স করছিলেন যে ওটিসি ড্রাগ। হ্যাঁ ওটিসি ড্রাগ বলো, হ্যাঁ সাকিব। স্যার ওটিসি মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ, আর এগুলো হচ্ছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা, মানে কেনা যায়। যেমন Prescription ওরসালাইন,
কৃমির হ্যাঁ ওষুধ, ওরসেলাইন, গুড। নাপা ট্যাবলেট এগুলো। হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, স্যার দেন অ্যানাদার থিং হচ্ছে যে স্যার pharmacist can also counsel patient regarding side effect and adverse reaction. হ্যাঁ নাসিম। স্যার ওই যে একটু আগে বললেন না যে ড্রাগ মার্কেটিং সম্পর্কে একটু বলবেন। অনেকে তো এটা স্যার অনেক বাজে ভাবে দেখে, যে ঘরে ঘরে যাওয়া ওরকম। আচ্ছা এটা পরে বলি, আমি মার্কেটিং এ ছিলাম 2 মাস। হ্যাঁ 2 মাস ছিলাম। ওকে স্যার। আমিও বলি বাজে ভাবে। স্যার আমি question করতে চাচ্ছি। হ্যাঁ স্যার ওই যে স্যার আমাদের বিডিতেই আমি মানে অনেক সময় দেখেছি যে স্যার ওই যে রিপ্রেজেন্টেটিভ থাকে না স্যার কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, যে হ্যাঁ হ্যাঁ, ডক্টরসদের কাছে যে বিভিন্ন মেডিসিন করে, স্যার তারা কি ফার্মাসিস্ট হয়ে থাকে? ওইটা নিয়ে আমি একটু লাস্টে কথা বলি, হ্যাঁ আজকের লেকচারের পরে। ওইটা ওকে নিয়ে আমি স্যার। ডিটেইল কথা বলবো না, সমস্যা নাই। আচ্ছা, সো কাউন্সিল অন পসিবল সাইড ইফেক্ট এন্ড অ্যাডভার্স ইফেক্ট। সো এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সাইড ইফেক্ট এন্ড অ্যাডভার্স ইফেক্ট। সো হোয়াট ইজ সাইড ইফেক্ট এন্ড হোয়াট ইজ অ্যাডভার্স ইফেক্ট? আইডিয়া আছে কোনো? স্যার একটা অ্যামাউন্টের বেশি নিয়ে নিলে ওটা সাইড এফেক্ট হয়, আর অ্যামাউন্টের কম নিলে অ্যাডভার্স ইফেক্ট। Not necessarily actually. Side effects are the effect that will get with your desired effect, and the effects that is side effect, the intensity or কি বলা যায় frequency will be very low during side effect. তার মানে হচ্ছে সাইড এফেক্ট হচ্ছে তুমি ডিজায়ার্ড ইফেক্ট এর সাথেই পাবা। যেমন সে ফর এক্সাম্পল তুমি মনে করো অ্যাংজাইটির মধ্যে আছো, ইউ আর সাফারিং ফ্রম অ্যাংজাইটি and you are taking sedative or hypnotic drugs, that is the treatment for anxiety, and for this drug you will also get sleepiness, or we can call it sedation with as a side effect with these drugs actually. So তার মানে হচ্ছে তুমি অ্যাংজাইটিতে আছো, তুমি হচ্ছে কি করলা, ঘুমের ওষুধ কিনলা। সো ঘুমের ওষুধ না, মেইনলি সিডেশন, যেটা হচ্ছে তোমাকে ঠান্ডা করবে, কাম করবে, শান্ত করবে। বাট তুমি ওইটাতে ওইটা একটা নেয়ার পরে তুমি ওইটার সাথে সাইড এফেক্ট হিসাবে দেখা গেল যে তুমি সারাদিন ঘুমাইতেছো। সো দিস ইজ সাইড এফেক্ট, যে তুমি ডিজায়ার, তুমি শান্ত হয়ে গেছো, তোমার যে অ্যাংজাইটি ছিল সেটা কমে গেছে, বাট ইন দ্য সেম টাইম তোমার মধ্যে ঘুমের যে একটা ভাব বা যে somnolence বলা হয় এটাকে, মেনলি কঠিন ওয়ার্ড, somnolence বলা হয়, যেটাকে হচ্ছে ঘুম ঘুম ভাব, ওই জিনিসটা তোমার মধ্যে থেকে যাবে। তো এটা হচ্ছে সাইড এফেক্ট, এবং এটার ইন্টেন্সিটিটা কম থাকবে, ইউ ক্যান টলারেট ইট। সাইড এফেক্ট you can tolerate it, but in case of adverse effect are severe. Sometimes it takes you to stop your medication or decreasing the dose due to some adverse effect. তার মানে হচ্ছে adverse effect হচ্ছে intolerable হবে তোমার জন্য, তুমি এটা টলারেট করতে পারবে না, এবং তোমাকে এটা মাঝে মাঝে দেখা যাবে যে তোমার ওষুধ ডিসকন্টিনিউ করা লাগতে পারে, যে বন্ধ করে দিলা, অথবা হচ্ছে তুমি ডোজ কমায় নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে সাইড এফেক্টটা তুমি টলারেট করতে পারবা, বাট অ্যাডভার্স ইফেক্ট যেটা আছে সেটার জন্য তোমাকে দেখা গেছে যে ওষুধ বন্ধ করে দেওয়া লাগতে পারে। এটার এক্সাম্পল যদি দেই, তাহলে দেখো কার কোন একটা পেশেন্টের অ্যালার্জি আছে, এখন অ্যালার্জি থাকার কারণে যে প্রবলেমটা হবে, যে দেখা গেছে যে তোমার কি হইতে পারে, যে অ্যালার্জির কারণে তুমি কোন একটা ড্রাগ তার নিছো, নেওয়ার পরে দেখা গেল যে তার এমন একটা প্রবলেম দেখা গেছে যে যে অ্যালার্জির সাথে তো তোমার অ্যাজমা রিলেটেড, দেখা গেছে তার অ্যাজমার প্রবলেমটা সিভিয়ার হয়ে গেছে। যেমন একটা উদাহরণ হিসেবে তোমাকে বলি, অ্যান্টি হাইপারটেনসিভ একটা ড্রাগ আছে, যে ড্রাগটা হচ্ছে নর্মালি তুমি প্রেসার কন্ট্রোল করার জন্য নিবা, বাট যাদের এই যে অ্যালার্জির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ওইটা সিভিয়ার সাইড এফেক্ট হিসাবে অ্যাজমা তৈরি করে। ঠিক আছে, দেখা গেছে যে তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তো ওই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই ওই ড্রাগটা বন্ধ করে দিতে হবে, এবং ওই শ্বাস প্রশ্বাসের যে কষ্টটা ওইটাকে আমরা এখানে অ্যাডভার্স ইফেক্ট হিসাবে কাউন্ট করতেছি। বুঝতে পারছে? স্যার অ্যাডভার্স ইফেক্ট মেইনলি একজন বলো। হ্যাঁ স্যার ওই ড্রাগটা নেওয়া বন্ধ করে দিলে তো যে অ্যাডভার্স ইফেক্টটা দিয়েছে ওইটা শেষ হয়ে যাবে নাকি ওটা থাকবে? মানে না না, অ্যাডভার্স ইফেক্টটা থাকবে। এখন এই যে আমি তোমাকে বললাম যে মনে করো প্রোপ্রানোল, অ্যাটিনোল, এখন এই দুইটা ড্রাগ, অ্যাটিনোলটা হচ্ছে যদি পেশেন্টকে তখন তুমি প্রেসক্রাইব করো ইটা না দিয়ে, প্রোপ্রানোলটা না দিয়ে, তখন দেখা গেছে যে তার ওই সাইড ইফেক্টটা রিমুভ হয়ে, অ্যাডভার্স ইফেক্টটা রিমুভ হয়ে গেল, বাট তার হাইপারটেনশনের ট্রিটমেন্টটা সে পেয়ে যাবে। কথা বুঝতে পারছে? তার মানে তখন তুমি কি যেটা করলা, যে তার জন্য
তুমি ওই ড্রাগটাকে চেঞ্জ করে অন্য একটা ড্রাগ দিলা, যেটা হচ্ছে আবার তার অ্যাজমার প্রবলেমটা করবে না। ঠিক আছে? জি স্যার। এইটা কেন হচ্ছে কারণ হয় আমি বলি, শোনো। কারণ দুইটা ড্রাগ, তো একটা ড্রাগ হচ্ছে একটা জিনিসকে টার্গেট করে, আর আরেকটা ড্রাগ হচ্ছে অন্য একটা জিনিসকে টার্গেট করে। যেমন প্রোপ্রানোল হচ্ছে তোমার দুইটা রিসেপ্টরকে টার্গেট করে, আর অ্যাটিনোলল যেটা সেটা একটা রিসেপ্টরকে টার্গেট করে। এখন অ্যাটিনোলল তুমি দিলা হচ্ছে সেই পেশেন্টটাকে যার হচ্ছে অ্যাজমার প্রবলেম আছে। কারণ অ্যাজমার ক্ষেত্রে দেখা গেছে যে আলফা বিটা দুইটা রিসেপ্টর থাকে, একটা লাঙে থাকে, একটা তোমার হার্টে থাকে। ঠিক আছে? এখন তুমি যখন তাকে প্রোপ্রানোল দিলা, তার দেখা গেছে যে লাঙের হার্টের দুইটাতেই সে ব্লক করে ফেলবে ড্রাগটা গিয়ে। তো এতে করে দেখা গেছে তার যদি অ্যাজমার প্রবলেম থাকে তাহলে তার ক্ষেত্রে এটা সিভিয়ার কেস তৈরি করবে। বাট অ্যাটিনোলটা শুধুমাত্র হার্টে গিয়ে কাজ করে। মন্টিলুকাস্ট, হ্যাঁ মন্টিলুকাস্ট তো এখন হাইলি ইউজড ড্রাগ। আমি তো এটাকে বলতেছি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে। মন্টিলুকাস্ট তো তোমার অ্যাজমার প্রবলেমের জন্য সলিড, মানে শুধুমাত্র অ্যাজমার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, ওটা তো হাইপারটেনশনের ড্রাগ না। বুঝতে পারছি? আচ্ছা, দেন ফার্মাসিস্ট আর অলসো রেসপন্সিবল ফর মনিটরিং ড্রাগ ইন্টারেকশন। এখন ড্রাগ ইন্টারেকশন ক্যান বি ড্রাগ ইন্টারেকশন, ড্রাগ ফুড ইন্টারেকশন। আমরা এটা নিয়ে পড়বো সামনে, একটা চ্যাপ্টারই আছে ড্রাগ ইন্টারেকশন নিয়ে, যে ফার্মাসিস্টরা যেটা করবে বিভিন্ন জিনিসের লগে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা অনেক সময় দেখা গেছে যে বলি যে আমাদের একটা পার্সোনাল পারসেপশন আছে যে অ্যান্টিবায়োটিক সবসময় কিসের সাথে খাইতে হবে, যে খাবার খাওয়ার পরে খাইতে হবে, তাই না? আমরা সবাই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে খাই। বাট জিমেক্স তুমি দেখবা যে যখন জ্বর হবে, জিমেক্স খাওয়ার পর শরীর আরো বেশি দুর্বল হয়ে যায়, হয় না? স্যার বডিতে তখন কোনো এনার্জি থাকে না, এই জন্য অনেক এনার্জি থাকে না। এখন কেন হয় দেখো, যে তুমি দেখা গেল যে আমাদের ওই যে পারসেপশন, আমাদের জিমেক্স খাইতে হবে, বা জিমেক্স যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, আমাদের এটা খাইতে হবে অবশ্যই খাওয়ার পরে। কিন্তু জিমেক্স এর আবার সমস্যা হচ্ছে, জিমেক্স যেটা অ্যাজিথ্রোমাইসিন আর কি, সেটা হচ্ছে খাবারের সাথে ইন্টারাকশন করে। সো এই কারণে দেখা গেছে শরীর এমনিতেই দুর্বল, তারপর জিমেক্স খাওয়ার পরে আরো দুর্বল হয়ে যায় জ্বর হইলে। তো এই কারণেই সাজেশন দেওয়া হয় যে জিমেক্সটা অবশ্যই তোমার খাইতে হবে খাওয়ার 1 ঘন্টা আগে, না হয় খাওয়ার 2 ঘন্টা পরে। ঠিক আছে? জাস্ট বিকজ ওইটা খাবারের সাথে ইন্টারেকশন করে। আরেকটা হচ্ছে যেমন তোমার বিভিন্ন ধরনের যে আমরা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ গুলো আছে, সে ফর এক্সাম্পল তোমার মনে করো আমরা আগে খাইতাম ইসোমিপ্রাজল, তারপর হচ্ছে অমিপ্রাজল, যেগুলো হচ্ছে তোমার খাওয়া লাগতো হচ্ছে খাওয়ার আগে খাইলে তারপর দেখলাম যে অ্যাসিডিটি কমে গেছে, তারপর খাওয়া দাওয়া করা যেত। বাট এখন যেগুলো আছে র্যাবিপ্রাজল, তারপর হচ্ছে এগুলো হচ্ছে খাওয়ার আগেও খাওয়া যায়, খাওয়ার পরেও খাওয়া যায়। জাস্ট খাওয়ার আগে পরে বলা হয় কারণ হচ্ছে ওই ড্রাগটা খাবারের সাথে ইন্টারেক্ট করে। সিমিলার ওয়েতে ড্রাগের সাথে ড্রাগের ইন্টারাকশন আছে, যে একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাবজর্পশন কমায় দিতে পারে, বাড়ায় দিতে পারে, বা একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্ট কে বাড়ায় দিতে পারে। সো এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য ড্রাগ ইন্টারাকশন বা এই জিনিসগুলো হচ্ছে ফার্মাসিস্টদের রোল। যে সে দেখবে যে তোমাকে যে প্রেসক্রিপশনে যে ড্রাগ গুলা দেয়া আছে, ওই ড্রাগ গুলো একটা একটার সাথে ইন্টারাক্ট করে কিনা, এবং সে তোমাকে খাওয়া দেওয়ার সময় ডাক্তার বলে দিবে যে এই ড্রাগটা খাওয়ার আগে খাবার না খাওয়ার পরে খাবেন। ঠিক আছে? তো মোটামুটি এইগুলো হচ্ছে ফার্মাসিস্টদের রোল। তারপরে আমরা যদি দেখি যে এখানে সবগুলা রোল বলা আছে, যে ফার্মাসিস্ট ক্যান ওয়ার্ক এজ এ কমিউনিটি ফার্মাসিস্ট। সো কমিউনিটি ফার্মাসিস্ট আর দ্য ফার্মাসিস্ট, দে অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ফার্মাসি। তার মানে হচ্ছে ফার্মাসি সবগুলাতে যারা চাকরি করে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিটি ফার্মাসিস্ট। দেন হসপিটাল ফার্মাসি, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি, ফার্মাসি কেয়ার ফার্মাসি, এন্ড অনেকগুলো আছে, একাডেমিক ফার্মাসি। এখানে সবগুলা লিস্ট দেওয়া আছে। এখানে লাস্ট একটা টার্ম হয়তো বা বুঝবা না, যেটা হচ্ছে পোর্টফোলিও ফর ক্যারিয়ার। সেটা হচ্ছে এই যে উপরে যেগুলা বলা আছে সবগুলোর মধ্যে তুমি যদি দুইটাকে একসাথে করো, বা দুইটা বা তিনটা একের অধিক একসাথে কন্টিনিউ করো। সে ফর এক্সাম্পল একজন পার্সন যে নাকি হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করে, সে পার্ট টাইম হিসেবে কমিউনিটি ফার্মাসিতেও কোনো একটা ওষুধের দোকানে গিয়েও কাজ করতেছে। সো এটাকে আমরা বলি হচ্ছে পোর্টফোলিও ক্যারিয়ার বলি। ঠিক আছে? যে হি ইজ ওয়ার্কিং at the same time in different profession or different place actually. তো এটাকে আমরা বলি হচ্ছে পোর্টফোলিও ক্যারিয়ার বা পোর্টফোলিও বলতে পারি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট। হোয়াট ইজ ইউর রোল অ্যাজ এ কমিউনিটি ফার্মাসিস্ট? সো ফার্স্ট অফ অল ইউর রোল ইজ কম্পাউন্ডিং। আমরা এটা জানি যে at community pharmacy, pharmacist can work as a compounder. That means he can prepare drug instantaneously, or he can um, prepare drug based on prescription that is given to him, and also he can dispense the drugs. So compounding and dispensing, these two jobs can be played by any community pharmacist. And
what kind of preparation actually he is preparing is known as extemporaneous preparation. ঠিক আছে, তার মানে হচ্ছে ফার্মাসিস্টরা কমিউনিটি ফার্মাসিতে ওষুধ তৈরি করবে, ডিসপেন্স করবে, এবং যে ওষুধটা সে তৈরি করবে সেটাকে এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন বলি আমরা। and also he can play a role in administration of immunization, তার মানে হচ্ছে সে ইমিউনাইজেশনও হেল্প করতে পারে। and what is immunization? স্যার বডি প্রোটেকশন ফ্রম ফরেন পার্টিকেলস বা এরকম that means vaccination, তাই তো? immunization means vaccination actually. Yes. That means you can go at any community pharmacy and you can order any vaccine, and pharmacist is the person who will administer the vaccine, and he has the authority to do this. And after that, during chronic care patient means hypertensive patient or diabetic patient. During diabetic patient and hypertensive patient, pharmacist can play a vital role by providing different information regarding their lifestyle, their food choice, and their medication type or interval. সো ক্রনিক কেয়ার পেশেন্টের ক্ষেত্রে ফার্মাসিস্ট কে ভালো একটা রোল প্লে করতে পারে, এবং ক্রনিক কেয়ার পেশেন্ট বলতে আমরা এখানে হাইপারটেনসিভ, ডায়াবেটিক এই টাইপের পেশেন্ট গুলাকে বলতেছি, এবং এদেরকে হচ্ছে ফার্মাসিস্ট বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে যে কিভাবে ড্রাগটা তৈরি করবে, ইউজ করবে, তারপর হচ্ছে তাদের ফুড হ্যাবিট কেমন হওয়া উচিত, তাদের লাইফ স্টাইল কেমন হওয়া উচিত, এই ধরনের ইনফরমেশন গুলা দিয়ে কমিউনিটি ফার্মাসিতে ফার্মাসিস্ট ক্রনিক কেয়ার পেশেন্টকে হেল্প করবে। এবং অ্যাজ এ কমিউনিটি ফার্মাসিস্ট ইফ ইউ রান এ বিজনেস, তার মানে হচ্ছে তুমি যদি কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে কোনো একটা বিজনেসকে রান করো, দেন ইউর রোল ইজ হায়ার অ্যান্ড সুপারভাইজ এমপ্লয়ি, তার মানে হচ্ছে তুমি সুপারভাইজ করবা অথবা হায়ার করবা এমপ্লয়ীদেরকে, অ্যান্ড ডিল উইথ ইন্স্যুরেন্স কোম্পানি। তো in our country health insurance is not available, but in different developed countries there is health insurance, and they actually give financial support to patient whenever they get ill. তার মানে হচ্ছে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলা বাহিরের দেশে সব জায়গাতে ইন্স্যুরেন্স করা লাগে সবকিছুর, এবং হেলথ ইন্স্যুরেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও ইউরোপে হেলথ ইন্স্যুরেন্স ফ্রি, বাট ইউএসএ বা কানাডা এইসব দেশগুলোতে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য তোমাকে পার মান্থ একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পে করা লাগে, এবং যখনই তুমি কোনো একটা ডিজিজ দ্বারা ইনফেক্টেড হবা বা এফেক্টেড হবা, তখন হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে তোমার যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা আছে সেটা তোমাকে দিবে। এবং এই হেলথ ইন্স্যুরেন্স গুলো হচ্ছে তোমার ডিল করবে ফার্মাসিস্ট, যে তোমার কোনো একটা পেশেন্ট আসলে তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, হেলথ ইন্স্যুরেন্সটা ওয়ার্কিং কিনা, এবং হেলথ ইন্স্যুরেন্সটা তার টোটাল ট্রিটমেন্ট কস্টটাকে কভার আপ করবে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে ফার্মাসিস্ট দেখবে। এন্ড লাস্ট যে কাজটা করবে, তুমি যদি বিজনেস রান করো তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর মেইনটেইনিং ইনভেন্টরি। হোয়াট ইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট? দ্যাট মিনস whether the stock drug is available or all the drugs are at stock, এই জিনিসগুলো তুমি হচ্ছে দেখবা। যদি কোনো ড্রাগটা স্টকে না থাকে তাহলে তুমি যেটা করবা ওইটাকে অর্ডার করবা, পারচেজ করবা, এবং নতুন করে স্টোরে কি করবা, স্টক করবা। তো এই জিনিসগুলো হচ্ছে ডিল করবে ফার্মাসিস্ট অ্যাজ এ কমিউনিটি ফার্মাসি। এখন হসপিটাল ফার্মাসিতে ফার্মাসিস্টদের রোল কি? ডিসপেন্সিং অফ ওরাল মেডিকেশন এন্ড প্রিপারেশন অফ প্যারেন্টাল প্রোডাক্ট। তার মানে হচ্ছে ওরাল যে মেডিকেশন গুলো আছে সেগুলোকে ডিসপেন্স করা, ইন দ্য সেম টাইম তারা কি করবে প্যারেন্টাল যে প্রোডাক্ট, তার মানে হচ্ছে ড্রাগ দ্যাট উই অ্যাডমিনিস্টার ডিরেক্টলি আওয়ার ব্রেন, সো এই ড্রাগ গুলাকে তারা ইনস্ট্যান্টেনিয়াসলি তৈরি করে দিবে পেশেন্টকে। এবং অনেক ক্ষেত্রেই থাকে যে তোমরা দেখবা যে ইনজেকশন, বাট ইনজেকশনটাকে লিকুইড আকারে না দিয়ে পাউডার দেয়া আছে এবং পাউডারের সাথে পানি দিয়ে দেয় কোম্পানিগুলো। তো ফার্মাসিস্টের ক্ষেত্রে যেটা করবে, এই যে মিক্স আপ করে সুন্দর করে ইনজেকশন তৈরি করে দিবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইনজেকশন ইনজেক্টও করে দিবে ফার্মাসিস্ট। তো এই রোল গুলো ফার্মাসিস্ট প্লে করতে পারে। and if any pharmacist have special training, say for example physiotherapy or any kind of special training, then he can provide this service also. তার মানে হচ্ছে একজন ফার্মাসিস্টের যদি স্পেশাল কোনো ট্রেনিং থাকে, যেমন ফিজিওথেরাপির ট্রেনিং আছে তার, তাহলে সে ফিজিওথেরাপি দিতে পারে পেশেন্টকে। and also educating and counseling patient, এটা তো আছেই, and providing drug information রিগার্ডিং ড্রাগ ইন্টারাকশন ও ড্রাগ ফুড ইন্টারাকশন, এই টাইপের ইনফরমেশন গুলো হচ্ছে পেশেন্ট কে দিবে হচ্ছে ফার্মাসিস্ট। আর যদি তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করো, সে ফর এক্সাম্পল ইউ আর ওয়ার্কিং এট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, দেন পলিসি মেকিং এন্ড হাউ টু মেনটেন ইনভেন্টরি, যেটা প্রিভিয়াসলি আমরা ডিসকাস করছিলাম, এই জিনিসগুলা
As a hospital pharmacist তোমাকে ডিল করতে হবে, though hospital pharmacist is a tough job and in Bangladesh this opportunity is not available for us, so this is actually future for us. আর হসপিটাল ফার্মাসিস্ট যদি বাইরের দেশের কথা বলি তাহলে ইউএসএ তে হসপিটাল ফার্মাসিস্ট হওয়া যায় না। কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে বাইরের দেশ থেকে তুমি বাংলাদেশ থেকে গিয়েও কাজ করতে পারবা, কানাডাতে, ইউএসএ তে। বাট হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করার জন্য তোমার ওই দেশের সিটিজেন হওয়া লাগে আর কি, রেসিডেন্সি পাওয়া লাগে। ঠিক আছে? স্যার হ্যাঁ, টিজিডিএ স্যার এটা চাকরি করতে স্যার কি বিসিএস ক্যাডার লাগে না? ওটা নন ক্যাডার জব। নন ক্যাডার বুঝো তো নাকি? জি স্যার। সামনে একটা নিয়োগ আছে তো, ওই যে এই আজকেই লাস্ট ডেট আর কি অ্যাপ্লিকেশনের। ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, এবং এইখানে যেটা হবে মেনলি 57 জন নিয়োগ দিবে আর কি, নন ক্যাডার 9 গ্রেড জব আর কি। আচ্ছা, এখন তোমাদের নেক্সট যে ইয়েটা আছে সেটা হচ্ছে হোম হেলথ কেয়ার ফার্মাসিস্ট। হেয়ার রোল অফ ফার্মাসিস্ট ইজ টু প্রিপেয়ার ড্রাগ অ্যান্ড ডেলিভার দিস ড্রাগ টু the home of the patient, এবং here the medication that actually prepared is IV nutrition, antibiotics, cancer chemotherapy and pain medication. These medications are prepared by pharmacist and then after preparation they are delivered to the home of patient. তার মানে হচ্ছে এখানে পেশেন্টকে হোম সার্ভিস দেওয়া হয়, যে তৈরি করে দিবা, ফার্মাসিস্ট তৈরি করবে ড্রাগটা, তৈরি করে ড্রাগটাকে হচ্ছে পেশেন্টের বাসায় পৌঁছে দিবে। and educating patient or counseling patient regarding the use of medication, এটা সব ফার্মাসিস্টেরই রোল। এটা হসপিটাল ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট এন্ড হোম হেলথ কেয়ার ফার্মাসিস্ট সবাই এই রোলটা প্লে করে, যে তারা হচ্ছে পেশেন্টকে ড্রাগটা দিয়ে ড্রাগটা দেওয়ার সময় কিছু ইনফরমেশন পেশেন্টকে দিয়ে দেয় রিগার্ডিং দ্য ইউজ অফ ড্রাগ। এন্ড লাস্ট রোল অফ ফার্মাসিস্ট ইজ টু মনিটর পেশেন্ট রেসপন্স। তার মানে হচ্ছে তুমি একটা পেশেন্টকে ড্রাগ দিয়ে দিলা বাট তাকে লং টাইমে মনিটর করলা না, তাহলে হবে না। তোমার পেশেন্টের নাম্বার রেখে দিতে হবে এবং তুমি তাকে বলে দিলা যে এই সাইড এফেক্ট গুলো হইতে পারে, কারণ সবার হয় না, আপনার ক্ষেত্রে হইলেও হইতে পারে, কিছু কিছু ইন্ডিভিজুয়ালস এর ক্ষেত্রে হয়। সো তুমি তখন তাকে ফোন দিয়ে তাকে মনিটর করলা যে আসলে তার ক্ষেত্রে এটা হয়েছে কিনা, বা হইলে তাকে নতুন করে সাজেশন দেয়া যে আপনি এটা চেঞ্জ করে অন্যভাবে নেন, বা তোমার ফোন নাম্বার তার সাথে শেয়ার করা যাতে করে তুমি মনিটর করতে পারো থেরাপিটা দেওয়ার পর। আচ্ছা, আদার্স ফার্মাসি সেটিংস আর হচ্ছে কি HMO। HMO means health maintenance organization. Health maintenance organizations are actually insurance that we discussed previously. The insurance are the organization that provide financial support to the patient, and as they are providing financial support to the patient, they also require some specialized person who actually know regarding about disease or disease like thing. So pharmacists can work at this organization as a helping hand, or they are ইনফরমেশন প্রোভাইডার। সো এই ক্ষেত্রে যেটা বলছি যে HMO গুলো হচ্ছে ইন্স্যুরেন্স অর্গানাইজেশন, যারা হচ্ছে ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে, হেলথ ইন্স্যুরেন্স, এবং যেহেতু তারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে এবং হেলথ নিয়ে তারা হচ্ছে ডিল করে, সো তাদের কিছু পার্সন লাগে যারা হচ্ছে অ্যাকচুয়ালি হেলথ সিস্টেমটা বুঝে। সো এই ক্ষেত্রে ফার্মাসিস্টরা ভালো কাজ করতে পারে বা তাদের সাথে কাজ করতে পারে। তারপর হচ্ছে লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রনিক কেয়ার ইউনিট। We already discussed previously what is chronic care or what is chronic disease, and here pharmacists provide different information regarding the management of chronic disease like hypertension, diabetes, this kind of thing. ঠিক আছে? সো লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিস বা ক্রনিক কেয়ার ইউনিট যেটা থাকবে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াবেটিক এবং হাইপারটেনশনের পেশেন্টরা যায়, সেখানে ফার্মাসিস্টরা কাজ করতে পারে এবং ফার্মাসিস্টরা সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে। অলসো ফার্মাসিস্ট ক্যান ওয়ার্ক অ্যাজ সাইকিয়াট্রি অর ড্রাগ অ্যাবিউজ লাইক অর্গানাইজেশন অ্যান্ড অলসো নার্সিং হোম, এই জায়গাগুলোতেও ফার্মাসিস্টরা কাজ করতে পারে। সো এগুলো হচ্ছে মোটামুটি ফার্মাসিস্টদের রোল। And last যে রোলটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফার্মাসিস্ট। As we already know, there are different radioactive materials that we use for diagnosis and treatment. Example is like for cancer treatment or cancer diagnosis, we use different kind of radioactive materials, and these materials are really very sensitive, and here to
procure, store, compound, dispensing of this kind of radioactive materials, pharmacists can play a vital role. And এটা মানে হচ্ছে যে নিউক্লিয়ার ফার্মাসিটা হচ্ছে মেইনলি যেটা যে দেখবা ঢাকা ইউনিভার্সিটি না সরি ঢাকা মেডিকেলের হচ্ছে আহ, একটা ডিপার্টমেন্টই আছে এটার জন্য স্পেশালাইজড, যেটা হচ্ছে নিউক্লিয়ার এন্ড রেডিও অ্যাক্টিভ মেডিসিন টাইপ এই টাইপের একটা কিছু, যেটার হেড ছিল হচ্ছে যে ডাক্তার এজাজ, যে অভিনয় করেছে। তো ওইখানে মেনলি যেটা করা হয় ওইখানে হচ্ছে এরকম এই যে রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্স গুলো আছে সেগুলার নিয়ে অ্যাকচুয়ালি ডিল করা হয়, এবং সেখানে হচ্ছে এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স গুলাকে আমরা নর্মালি ডায়াগনোসিস এর জন্য ইউজ করতে পারি, অথবা আমরা এটাকে ট্রিটমেন্টের জন্য ইউজ করতে পারি। যেমন ক্যান্সারটা যখন মেটাস্টেসিস পর্যায়ে চলে যায় তখন ওই মেটাস্টেসিস পর্যায়ে তো ক্যান্সারটা ছড়ায় যায় পুরো বডিতে। এখন কোন কোন জায়গাতে ক্যান্সার সেল গুলো ছড়াইছে এটা ডিটারমাইন করার জন্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করা হয়। ওই ড্রাগটা খাওয়ায় দেওয়া হয়, খাওয়ায় দেওয়ার পর ওই ড্রাগটা হচ্ছে বডির যে যে জায়গাগুলোতে ক্যান্সারের সেল আছে সেই যে জায়গাগুলো থেকে বাইন্ড করে, তারপরে ইমেজিং করা হয় ওই পার্সনের, ইমেজিং করে দেখা হয় যে জায়গাগুলোতে গ্লো করবে ওই জায়গাগুলোতে ক্যান্সার সেল আছে, তার মানে বোঝা যাবে যে ক্যান্সারটা কত জায়গায় ছড়ায় পড়ছে। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, তারপর এডুকেশনাল লাইসেন্সিং রিকোয়ারমেন্ট। Pharmacy is a 6-year course. Um, outside in our country it is actually 5-year course. In some universities it is 4-year course, but mostly outside of our country or most of developed countries pharmacy is a 6-year course, and here 2-year is a pre-pharmacy where you will get calculus, chemistry or biology as a subject, and after completing your 2-year pre-pharmacy course you have to sit for pharmacy college admission test, and if you pass this test then you have to complete another 4-year, and this another 4-year is actually the real pharmacy education, and where you will be teaching or you will be get basic science course or some special course, and also here will also you get some special training. তার মানে হচ্ছে যে 6-year কোর্স হচ্ছে বাইরের দেশে ফার্মাসিটা, এবং এটা হচ্ছে 2 বছর শুরুতে তোমাকে প্রি ফার্মেসি পড়া লাগবে, এবং এখানে তোমাকে ক্যালকুলাস, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি পড়ানো হবে। আফটার দ্যাট তোমাকে একটা অ্যাডমিশন টেস্ট টাইপ দেওয়া লাগবে, ফার্মাসি কলেজ অ্যাডমিশন টেস্ট যেটা, সেটা দেওয়ার পরে তোমাকে পাস করলে তোমাকে আরো 4 বছর কন্টিনিউ করা লাগবে। টোটাল 4 বছর 2 বছরে 6 বছর হয়ে গেল। এই 6 বছর পরে তোমাকে ফার্ম ডি ডিগ্রি দেওয়া হবে, এবং 4 বছর পরে যে 4 বছরটা আছে সেই 4 বছরে তোমাকে হচ্ছে মেইনলি ফার্মেসির যে পড়াশোনা সেটাকে পড়ানো হবে। আর এক্ষেত্রে একটা স্পেশাল ট্রেনিং ও তোমার থাকবে, নট লাইক দ্যাট স্পেশাল। আমরা যেমন 5 বছরের কোর্স হিসেবে আমরা 6 মান্থের ঢাকা মেডিকেল একটা ট্রেনিং করছিলাম যে 6 মাসের, সেটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি যে কি কি ড্রাগ প্রেসক্রাইব করে, কি পেশেন্টদের প্রেসক্রিপশন নিয়ে দেখছি আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে বাইরের দেশে তোমাকে করতে হবে, এবং এখানে তোমার স্পেশাল কোনো লাগবে না, ট্রেনিং লাগবে না, জাস্ট তোমাকে নর্মাল একটা ট্রেনিং দেওয়া হবে। আর যদি তুমি লাইসেন্সিং পাইতে চাও বা লাইসেন্স পেতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, লাইসেন্সিং প্রসিডিউর ভ্যারিজ স্টেট টু স্টেট। সে ফর এক্সাম্পল দ্য প্রসিডিউর অফ অন্টারিও ইজ ডিফারেন্ট ফ্রম আলবার্টা। যদি আমরা কানাডার কথা চিন্তা করি, যে কানাডাতে অন্টারিওতে বা টরন্টোর প্রসিডিউর, লাইসেন্সিং প্রসিডিউর তোমার অন্য একটা সিটি চাইতে ডিফারেন্ট, ঠিক আছে? তো এটা স্টেট টু স্টেট ভ্যারি করে, এবং সবার জন্যই যে জিনিসগুলো লাগবে, এবং এটা হচ্ছে বোর্ড অফ ফার্মেসি তাদের যেটা আছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি সুপারভাইজ করে বা দেখে, এবং এটার জন্য তোমার যে যে জিনিসগুলো লাগবে, যে ফার্স্ট রিকোয়ারমেন্টস ফর দিস লাইসেন্সিং, তোমাকে ফার্স্টে যেটা করতে হবে গ্রাজুয়েশন। ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর গ্রাজুয়েশন ফ্রম এনি রিনাউন্ড কলেজ অফ ফার্মাসি। আফটার দ্যাট ইউ হ্যাভ টু পাস স্টেট বোর্ড সার্টিফিকেট এক্সামিনেশন, and then you have to serve for a time period, say for example 6 months or 1 year at a certain organization, and after that they will take another examination of yours, and then you will get license. তার মানে হচ্ছে তোমাকে স্টেট টু স্টেট তো ভ্যারি করে, বাট বেসিক রিকোয়ারমেন্ট যেটা বলা হয় যে তোমাকে ফার্স্টে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে ফর যে কোনো একটা রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে, তারপরে তোমাকে যেটা করতে হবে, তোমাকে সার্টিফিকেট এক্সামিনেশন পাস করতে হবে, তারপর তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। যদিও এই এক্সামিনেশনটাকে 2টা ভাগে ভাগ করা যায়। মাঝখানে যে এক্সামিনেশনটা সেটা হচ্ছে তোমাকে, যদি তুমি বাংলাদেশ থেকে যাও এবং বাইরে গিয়ে কাজ করতে চাও ফার্মাসিস্ট হিসেবে, সে ফর এক্সাম্পল কানাডাতে, তাহলে শুরুতে তোমাকে গিয়ে ওইখানে একটা পরীক্ষা দিতে হবে যেটা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। ওই পরীক্ষাটা দেওয়ার পরে তোমাকে আবার একটা রিটেন পরীক্ষা দিতে হবে,
দেওয়ার পরে তোমাকে ওইখানে একটা যে কোনো একটা হসপিটালে বা একটা ফার্মেসি, কমিউনিটি ফার্মাসিতে তোমাকে 6 মাস 2 বছর বা ঘন্টা বেঁধে দেয় ওরা, যে এত ঘন্টা 1000 ঘন্টা তোমাকে ইন্টার্নি করতে হবে। ইন্টার্নি করার পরে তোমাকে আবার একটা পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে তারপর তোমাকে হচ্ছে সার্টিফিকেট দিবে, তারা লাইসেন্স দেবে। এবং পরীক্ষাগুলো খুবই টাফ হয়, কারণ হচ্ছে তোমাকে কেস বেজ হয়, যে একটা পেশেন্ট আসবে যে তার এই প্রবলেম আছে, এই ডায়াগনোসিস আছে, এখন তুমি তাকে কিভাবে প্রেসক্রাইব করবে, দিবা, ওষুধ দিবা, কি ওষুধ দিবা, বা তার একটা ওষুধ খাইছে, এই কমপ্লিকেশন হয়েছে, তাকে অল্টারনেট করে তুমি কোন ওষুধটা দিবা। তো এটা খুবই একটা হার্ড এন্ড ফাস্ট একটা পরীক্ষা আসলে, মানে খুবই কঠিন। আচ্ছা, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস রিনিউয়াল অফ লাইসেন্স। তার মানে হচ্ছে এটাও সব জায়গায় লাগে না, এটাও স্টেট টু স্টেট ভ্যারি করে, যে তুমি কন্টিনিউয়াসলি রিনিউয়াল, যেমন মেরিট ইঞ্জিনিয়ারদেরকে হচ্ছে প্রতি 3 বছর পর পর হচ্ছে তাদের সার্টিফিকেট রিনিউ করা লাগে পরীক্ষা দিয়ে। সো ফার্মাসিস্টদের ক্ষেত্রেও এই সার্টিফিকেট রিনিউ করার ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ মানে মানে স্টেট ওয়াইজ, এক এক স্টেটে এক এক রকম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এডুকেশন আর হচ্ছে লাইসেন্সিং প্রসিডিওর যেটা বললাম। আর হ্যাঁ, স্যার বাংলাদেশে আরেকটা ফার্মেসি কোর্স চালু আছে যেটা 5 বছরের বলে প্রফেশনাল ফার্মেসি, স্যার ওইটা কি? প্রফেশনাল ফার্মেসি, হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা কমপ্লিট করছি আগে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল, পরে জাহাঙ্গীরনগর, এখন অনেক ইউনিভার্সিটিতেই আছে। ওইখানে মেনলি যেটা করা হয়, 4 বছর তো পড়ানো হয়, 5 বছরের পর সময় যেটা হয় যে 5 বছরে তোমার কয়েকটা কোর্স থাকে, নতুন কিছু কোর্স অ্যাড করা হয়েছে, যেটা 4 বছরের কোর্সে পড়ানো হতো না, একটা অ্যাডভান্স কিছু কোর্স অ্যাড করা হয়েছে। আর সাথে সাথে তোমার 6 মান্থের একটা হসপিটাল ট্রেনিং অ্যাড করা হয়েছে, যেটা আমরা করছিলাম হচ্ছে ঢাকা মেডিকেলে। এবং এটা মেইনলি করা হয়েছিল যে ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশগুলোতে হচ্ছে ফার্মেসি 5 বছরের কোর্স, এবং তাদের ডিগ্রিটা হচ্ছে ফার্মডি। 5 বছর অথবা 6 বছর যারা এই কোর্সটা করবে তাদেরকে ফার্মডি বলা হয় আর কি। এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে তারা ইন্টারন্যাশনালি যে কোনো জায়গাতে স্বীকৃত আর কি বলা যায় এই ডিগ্রিটা। ইউএসএ তে তুমি ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারবে না যদি না তোমার, ফার্মাসিস্ট হিসেবে বলতে হসপিটাল অথবা কমিউনিটিতে কাজ করতে পারবা, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবা, বাট হসপিটাল বা কমিউনিটিতে কাজ করতে পারবা না যদি না তোমার 5 বছর অথবা 4 বছরের কোর্স থাকে। 4 বছর না, সরি, 5 বছর অথবা 6 বছরের কোর্স থাকে। সো ওইটাকে টার্গেট করে মেইনলি বানানো। ঠিক আছে, স্যার তাহলে কি আমাদের এই মানে 4 বছরের কোর্সের চেয়ে তো তাহলে স্যার ওই 5 বছরের ওইটার বেশি হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স তো অবশ্যই বেশি 5 বছর। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে 5 বছরটা একটু টাফ, কারণ আমরাও যেহেতু 5 বছর করছিলাম, বাট 5 বছরে অনেক হার্ডশিপ আসে আসলে লাইফে। তোমার লাস্ট ইয়ার দিকে গিয়ে দেখবা যে তোমার ফ্রেন্ডরা সবাই পাশ করে চাকরি করতেছে, তুমি এখনো পড়তেছো। তারপর হচ্ছে হসপিটাল গুলা এখনো রেডি না যে তোমাকে ওয়েলকাম করার জন্য, যে তুমি যে ট্রেনিং এ যাবা তোমাকে যে ফ্যাসিলিটিস গুলা প্রোভাইড করা উচিত বা যেভাবে তোমাকে অ্যাক্সেস দেওয়া উচিত, ওই অ্যাক্সেস গুলো হসপিটাল গুলো তোমাকে দিবে না। ঠিক আছে, তো এটার কারণে দেখা গেছে যে এখনো ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে নাই, এই হচ্ছে কথা আর কি। বাট এটা ভালো, 5 বছরের কোর্স হলে, আর যদি ডিগ্রিটা চেঞ্জ করা যেত ফার্ম ডিতে তাহলে ভালো হতো আর কি। যেটা আমরা এখনো 5 বছরের কোর্সই করতেছি, বাট আমরা এখনো ব্যাচেলর অফ ফার্মেসি করতেছি, যদিও আমাদের কোর্সটা এখন প্রফেশনাল কোর্স, যে বি ফার্ম প্রফেশনাল কোর্স আর কি বলা হয়। এই তো। আচ্ছা, তারপরে এখানে আমাদের পরের লেকচারে, মানে পরের দিন কালকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের আরো পিকটু আছে, আমরা রেকর্ডিংটা অফ করে দিই আজকের। আচ্ছা।